আরসি প্রোডাক্ট বিডের ইউপিএস বোর্ড 42 ওয়াট ভার্সন 4 এই মডেলটির উপর আপনারা অনেকেই ভিডিও চেয়েছিলেন। অনেকের এই ডিভাইসটি পুড়ে যাচ্ছে, সেটার কমপ্লেনও আমি পেয়েছি। আমার নিজেরও একটা ডিভাইস অলরেডি আগুন ধরে পুড়ে গিয়েছে। তো এই যে পুরাপুরির ঝামেলা এবং এই ডিভাইসটা আসলে প্রপারলি কিভাবে ব্যবহার করা যেতে পারে এবং কোন ইউনিটটা ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করা উচিত হবে না, এর A to Z ডিটেলস নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো, এই ভিডিওতে 300টি লাইকের মাইল ফলক দিচ্ছি। ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এই 300টি লাইকের মাইল ফলক খুব দ্রুত পূরণ করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিকসে যাওয়া যাক। www.altium.com What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos that slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network, capability, project management. Requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. ওয়াইফাই রাউটার ইউপিএস ভার্সন 4 যা কিনা WGP এর আলোকে তৈরি করা হয়েছে। এই ইউপিএস মডেলটি কিভাবে ব্যবহার করবেন এর ভালো মন্দ দিক তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তো ভাইরা অনেকদিন যাবতে এই প্রোডাক্টের রিভিউ চাচ্ছিলেন, কিন্তু প্রথম রিভিউ ইউনিট যেটি আমার কাছে পাঠানো হয়েছিল তার মধ্যে সমস্যা থাকায় আর ভিডিও করা হয়নি। এরপর পাঠানো হয়েছে দ্বিতীয় রিভিউ ইউনিট, তাই ভিডিও করতে অনেক বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। তাই বলবো প্রিয় ভাইরা ভিডিওটি মনোযোগ সহকারে আগে দেখুন, বুঝুন, এরপর না হয় প্রোডাক্ট কেনার জন্য সিদ্ধান্ত নেবেন। তো ভার্সন 4 এর এটা হচ্ছে আমার কাছে পাঠানো প্রথম রিভিউ ইউনিট। তো এই ইউনিটে যে সমস্যাটা ছিল, অনেকের কাছে এই প্রোডাক্টটা পুড়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। বাংলা গিক্স নামে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে ওনার প্রোডাক্টটাও পুড়ে গেছেন। এর পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে না, এটা দিয়ে এখন আর ভিডিও করা উচিত না, যেহেতু এটা অলরেডি একটা ফল্ট রয়েছে। তো পরবর্তীতে সে আমার কাছে আরো একটা রিভিউ ইউনিট পাঠিয়েছে। তো এটা দেখা যাক যে এর ভিতরে বা এই দুইটা প্রোডাক্টের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। এটার সাথে কোনো হিটসিং আসে নাই, একেবারে ব্ল্যাঙ্ক। তো একই রকম কানেক্টর ব্যাটারি কানেকশন করার জন্য। তো এই হচ্ছে সাইড টু সাইড কম্পারিজন। তো বাম পাশেটা হচ্ছে ফার্স্ট রিভিউ ইউনিট আর ডান পাশেটা হচ্ছে সেকেন্ড রিভিউ ইউনিট। এতে করে আপনারা বুঝতে পারবেন যে এইখানে পার্থক্যটা কি। যেমন প্রথমটায় যদি আমরা দেখি মিনি রাউটার ইউপিএস বোর্ড 42 ওয়াট ভার্সন 4, এই লেখাটা কিন্তু কিছুটা বড় ছিল সাইজে, আর ডান পাশেরটাই দেখতেই পাচ্ছেন কিছুটা ছোট আকারে দেওয়া হয়েছে। বুঝার ক্ষেত্রে সবচেয়ে সহজ প্রক্রিয়া হচ্ছে এখানে 3টা 8 পিনের আইসি টাইপ কিছু ব্যবহার করা হয়েছে, সম্ভবত আইসি 8 পিনের। এটা রিপ্লেসমেন্ট করে কিন্তু এইখানটায় 4টা ট্রানজিস্টর বা মোসফেট ব্যবহার করা হয়েছে ছোট সাইজের। এটা থেকে আপনারা কম্পারিজনটা খুব সহজে বুঝতে পারবেন কোনটা হচ্ছে রিভিউ ইউনিট 1 আর কোনটা রিভিউ ইউনিট 2। তো এট ফার্স্ট আমাদের যে কাজ সেটা হচ্ছে ব্যাটারির কানেকশন, খুবই ইম্পর্টেন্ট। এটায় কিন্তু 8.4 ভোল্ট হচ্ছে ব্যাটারি ব্যবহার করতে হবে, এর উপরের ভোল্টের ব্যাটারি ব্যবহার করা যাবে না। এখন 8.4 ভোল্ট, যেহেতু আমরা 2S ব্যাটারি প্যাক তৈরি করব, এই কারণে আমাদের দুইটা 18650 ব্যাটারি দরকার হবে। আপনার চাইলে লিথিয়াম পলিমার ব্যাটারি যেগুলো ফুল চার্জে 4.2 ভোল্ট হয় এগুলো ব্যবহার করতে পারবেন, সেগুলো দুইটা ব্যাটারি দিয়েও কিন্তু তৈরি করা যায়। তো আমি জাস্ট এই ভিডিওতে দেখাচ্ছি 18650 ব্যাটারি দিয়ে আপনি কিভাবে তৈরি করবেন সেই প্রক্রিয়াটি। এইখানে দেখতে পাচ্ছেন একেবারে নতুন দুইটা ব্যাটারি নেওয়া হয়েছে, এগুলো আমার পূর্বে কিনা ছিল এনসিআর এর ব্যাটারি। এগুলো এই ব্যাটারিগুলোর এই কালো দাগ দেওয়া অংশগুলো হচ্ছে পজিটিভ প্রান্ত, আর এই পাশের যে একদম ফ্ল্যাট সারফেস এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এই পজিটিভ নেগেটিভ প্রান্তগুলোকে কিভাবে কানেকশন করবেন সেটা একটু আমরা বুঝে নেই। ধরেন এই ব্যাটারিটা হচ্ছে 4.2 ভোল্ট হয় ফুল চার্জে। এখন এটার পিছনে অর্থাৎ এটার
নেগেটিভের সাথে যদি আমি এই ব্যাটারির পজিটিভকে এইভাবে কানেকশন করি তাহলে হয়ে গেল 2s ব্যাটারি। অর্থাৎ এখানে দুইটা সেল রয়েছে, এই কারণে এটাকে 2s বলা হয়। যদি আমরা এখানে তিনটা সেল নিতাম তাহলে 3s হতো। তো এই দুইটা সেলকে যখন আমরা এইভাবে সংযোগ করব তখন আমাদের ব্যাটারির যে ভোল্টেজ সেটা হচ্ছে বেড়ে যাবে। যেহেতু 4.2 আমরা এই দুইটাকে যোগ করব তাহলে হয়ে যাবে 8.4 ভোল্ট। কিন্তু দেখেন যেহেতু আমরা ভোল্টেজ বাড়াচ্ছি সেক্ষেত্রে এম্পিয়ার একই থাকবে। ধরে নিচ্ছি এই ব্যাটারিগুলো 2 এম্পিয়ার করে আছে, এটাই যদি 2 এম্পিয়ার হয় এটাই 2 এম্পিয়ার, তাহলে কি 4 এম্পিয়ার হওয়ার কথা না, এখানে 4 এম্পিয়ার হবে না। যেহেতু আমরা এইটাকে সিরিজে সংযোগ করেছি অর্থাৎ এই ব্যাটারি নেগেটিভের সাথে এই ব্যাটারির পজিটিভ, তাহলে আমরা এই দুই প্রান্ত থেকে 8.4 ভোল্ট পাবো, কিন্তু এম্পিয়ার পাবো 2 এম্পিয়ার। এরকে যদি আমি আবার এদের পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভকে কানেকশন করে দেই তাহলে আমরা এইখান থেকে পাবো 4 এম্পিয়ার, কিন্তু 8.4 ভোল্ট 4 এম্পিয়ার। এখন ব্যাটারি প্যাক চাইলে আমরা এভাবেও তৈরি করতে পারি, অনেকে এভাবেও তৈরি করেন। আমরা সাধারণত তৈরি করে থাকি এরকম ভাবে যাতে আমরা কোনো একটা জায়গায় সুন্দরভাবে রেখে দিতে পারি। এই ক্ষেত্রে তাহলে সংযোগটা কি হবে একটু ভালো করে বুঝেন। এই ক্ষেত্রে আমরা এই ব্যাটারিগুলোকে উল্টো করে দিচ্ছি। এই যে এটার পজিটিভের সাথে এটা নেগেটিভ, এটার পজিটিভের সাথে এটা নেগেটিভকে সংযুক্ত করা হবে। তাহলে কি আমাদের এইখানে দুইটা ব্যাটারি সিরিজ সংযুক্ত হয়ে যাবে। যখন আমরা এদেরকে প্যারালাল করতে চাইবো উল্টো করে শুধু এইখানে দুইটা পজিটিভকে সংযুক্ত করবো এবং নেগেটিভকে সংযুক্ত করবো। আমরা হচ্ছে একটা ব্যাটারি পজিটিভ আর একটা ব্যাটারি নেগেটিভ এইভাবে এই দুইটাকে সংযুক্ত করছি। একটু ভালো করে সংযোগগুলো দেখবেন। একইভাবে আমি আরো দুইটা ব্যাটারিকে স্পট ওয়েল্ডিং করে নিচ্ছি। এখন ধরেন আপনারা এই দুইটা ব্যাটারি দিয়ে চাচ্ছেন সংযুক্ত করতে, তাহলে এইটা মনে রাখবেন এটা ব্যাটারি পজিটিভ এটা নেগেটিভ আর মাঝখানে হচ্ছে বিএমএস এর জন্য একটা প্রান্ত যাবে। এই পজিটিভ এবং নেগেটিভ যেখানে সংযুক্ত করেছেন এখান থেকে হচ্ছে আপনারা মাঝের যে প্রান্তটা এখানে একটা তারকে সোল্ডারিং করে নেবেন। যেহেতু আমরা চারটা ব্যাটারি দিয়ে করছি তো আমরা এদেরকে এইখানে রাখবো। এখন নর্মালি আমাদের কি হয়েছে এখানে দুইটা ব্যাটারি সিরিজ সংযোগ হয়েছে। এখন প্যারালাল করার পালা। প্যারালাল কিভাবে করবেন, এই ব্যাটারি নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভকে সোল্ডারিং করতে হবে। 8.26 ভোল্ট, অর্থাৎ আমরা যদি এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করি তাহলে 8.4 ভোল্টে আমরা কিন্তু পাবো। যেহেতু এই ব্যাটারিগুলো কিছুটা চার্জ হয়তো কম ছিল এই কারণে কিন্তু আমরা 8.26 ভোল্টের মতো এখানটায় পাচ্ছি। এখন আরেকটা কানেকশন কি বাকি রইল না, দেখেন বিএমএস কানেকশন করার ক্ষেত্রে আমরা কি করে থাকি, বিএমএস এর সংযোগে আমাদের তিনটা প্রান্ত থাকে। একটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, একটা নেগেটিভ আর একটা হচ্ছে মাঝখানের যে সংযোগ প্রান্ত সেখানে আমাদের এই ইয়েলো কালার তারটাকে সোল্ডার করতে হবে। তার জন্য আমাদের এই যে ব্যাটারি প্যাকটা এটাকে উল্টো করব। এদের যে পজিটিভ নেগেটিভ যে প্রান্তগুলো আছে অর্থাৎ সেন্টার প্রান্ত, তো এইখানে কিন্তু আমাদের একটা মাঝ বরাবর আমরা চাইলে নিকেল স্ট্রিপ বা সোল্ডারিং করে নিতে পারি। এটাকে যদি আমরা চাই এই পাশ থেকে নিব সেটাও পারবো, আর যদি চাই একটু স্টাইলিস্ট করে সুন্দর করে তাহলে আমরা চাইলে এই পাশেও কিন্তু আরো একটা নিকেল স্ট্রিপ কানেকশন করে দিতে পারি এইভাবে। তো আমাদের ব্যাটারির যে প্যাকটা সেটাও মজবুত হবে। এখন আমরা এই জায়গাটাও স্পট ওয়েল্ডিং করে নিচ্ছি। মাঝের প্রান্ত আপনি এইখানে যে কোনো এক জায়গা থেকে সোল্ডারিং করে বের করলেই হয়ে গেল। এখন একটু সংক্ষেপে এই মডুলটা সম্পর্কে জেনে নেওয়া যাক। এইখানে এটা হচ্ছে আমাদের ইনপুট আর এই তিনটা পোর্ট হচ্ছে অর্থাৎ সকেটগুলো হচ্ছে আউটপুট, প্লাস এখানে একটা ইউএসবি টাইপ এ পোর্ট দেওয়া হয়েছে। আর এই পোর্টগুলোর মধ্যে হচ্ছে এটা সুইচের জন্য দুইটা পিন যেখানে, আর তিনটা পিন হচ্ছে বিএমএস কানেকশনের জন্য অর্থাৎ ব্যাটারি কানেকশনের জন্য, যেহেতু এখানে ইনবিল্ট বিএমএস ব্যবহার করা হয়েছে। তবে এইখানে কোনো ব্যালেন্স বিএমএস ব্যবহার করা হয় নাই। উনি রিকমেন্ডেশন করেছেন যে পরবর্তীতে হয়তো এটাকে আপগ্রেড করা হলে ব্যালেন্স বিএমএস তারা এখানে সংযুক্ত করবেন, কিন্তু বর্তমানে এখানে কোনো ব্যালেন্স বিএমএস নাই। তো চেষ্টা করবেন নতুন ব্যাটারি ব্যবহার করার। যদি নতুন ব্যাটারি আপনার সংগ্রহে না থাকে, পুরাতন ব্যাটারি ব্যবহার করেন, তাহলে এই ধরনের ব্যাটারি প্যাক তৈরি করলে সেটার সাথে একটা ব্যালেন্স বিএমএস ব্যবহার করে নেবেন। এতে করে আপনার ব্যাটারিটাও প্রপার চার্জ হবে, ডিসচার্জ হবে, প্লাস আপনার আউটপুটটা আপনি পারফেক্টলি পাবেন। এখানের দিকে যদি দেখি এখানে রিকমেন্ডেশন করা হয়েছে চার্জ ইন ডিসি 12 ভোল্ট 2 এম্পিয়ার। তো এখানে আপনি 12 ভোল্ট 2 এম্পিয়ার অথবা 3 এম্পিয়ারের যে অ্যাডাপ্টার গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো দিয়ে আপনার 8.4 ভোল্ট চার্জ হবে। এক্ষেত্রে আসলে রিকমেন্ডেশন নাই 12.6 ভোল্টই হতে হবে, 12.8 ভোল্টই হতে হবে এরকম না। আপনি 12 ভোল্টের যে কোনো অ্যাডাপ্টার চাইলে এখানে ব্যবহার করতে পারবেন 2 অথবা 3 এম্পিয়ারের। আর আউটপুট 12 ভোল্টের দুইটা পোর্ট রয়েছে, আউটপুট 9 পাবেন, আউটপুট 5 এর সাথে এই ধরনের একটা কানেক্টর আছে 2 পিনের। এটার সাথে হচ্ছে আমাদের এই সুইচটাকে সোল্ডারিং করে নিব। জাস্ট এই সুইচের দুই প্রান্তে সোল্ডার করে দিলেই হলো। ব্যাটারির সাথে আমাদের এই যে তিনটা পিনের কানেক্টর দেওয়া হয়েছে এই তিনটা তারকে আমরা সোল্ডার করব। খুব সিম্পল, লালটা হচ্ছে পজিটিভ আর কালোটা হচ্ছে নেগেটিভের সাথে সোল্ডার করে নিব। একটি উল্টো করে
হলুদ রঙের যে তারটি আছে আমরা এখানে যে কোনো এক প্রান্তে সোল্ডার করে দিব। ওকে, তো আমাদের ব্যাটারি প্যাকের কানেকশনও মোটামুটি হয়ে গেল। ইউপিএস মডিউলের সাথে আমাদের ব্যাটারিটিকে সংযুক্ত করব। আপনারা দেখতে পেয়েছেন যে আমার যে ইউনিটটা ছিল অর্থাৎ রিভিউ ইউনিটটা সেটা কিন্তু পুড়ে গিয়েছিল, এবং এটা পোড়ার যে কারণ সেটা আসলে খুবই হাস্যকর একটা কারণ। এটা দেখেন আমার কাছে যেহেতু দুইটা ইউনিট, তো দুইটা ইউনিটের মধ্যেই এইখানে কেবল যে কানেক্টর গুলো দেওয়া আছে সেই কানেক্টর গুলো দেওয়া ছিল। এইটার যে কানেক্টর, আমি এইটার কানেক্টরকে ব্যাটারির সাথে কানেকশন করে ফেলেছিলাম। ফেলার পরে যেটা হলো দেখায় এইটার কানেক্টরের যে পিন গুলো সে পয়েন্ট গুলো হচ্ছে পাশে, আর এটা হচ্ছে বাহিরের দিকে। এটা যদি আপনি পিনটা একটু খেয়াল করেন তাহলে এটা হচ্ছে বাহিরের দিকে আর এটা হচ্ছে ভিতরের দিকে। তার মানে আপনার এটাকে যদি আপনি এইভাবে কানেকশন করেন তাহলে উপরের দিকে পজিটিভ থাকছে, মাঝে হচ্ছে ইয়েলো রং, পরে হচ্ছে নেগেটিভ অর্থাৎ বিএমএস এবং নেগেটিভ। আমি যে কাজটা করেছি এইটার সাথে যেই কেবল কানেক্টরটা আসছে আমার ধারণা ছিল যে দুইটা একই, কিন্তু বাস্তবিক অর্থে দুইটা একই না। যখন আমি এইটাকে কানেকশন করতে গিয়েছি এভাবে উল্টো করে কানেকশন করার প্রয়োজন হচ্ছিল। উল্টো করে কানেকশন করার সাথে সাথে আমার যে ইউনিটটা ছিল অর্থাৎ রিভিউ ইউনিট সেটা কিন্তু পুড়ে গিয়েছিল। আগের ইউনিট আছে ব্যাটারির সাথে কানেকশন করা, তাহলে কিন্তু সেই কানেক্টরটা এখানে কানেকশন করা যাবে না। তাহলে দেখেন পজিটিভের জায়গায় নেগেটিভ, নেগেটিভের জায়গায় পজিটিভ চলে আসছে। এই সার্কিটে কোনো পোলারিটি প্রোটেকশন নাই, যার ফলে আপনার সার্কিটটি পুড়ে যাবে। পরবর্তীতে জাস্ট এই কানেক্টরটা চেঞ্জ করে নিয়েছি। এই যে যদি এইখান থেকে দেখেন কম্প্যারিজনটা, পজিটিভের জায়গায় নেগেটিভ, নেগেটিভের জায়গায় পজিটিভ চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে এখানে SW আছে, সুইচের সাথে এই 2 পিন কানেক্টরটা এটাকে কানেকশন করে দিবেন। আমাদের সুইচ কানেকশন করা হয়ে গেল। এরপর হচ্ছে আমরা ব্যাটারির পিনটাকে কানেকশন করব। তো দেখেন আমরা ব্যাটারি কানেকশন করার পরও কিন্তু আমাদের সার্কিটে কোনো প্রকার পাওয়ার ইন্ডিকেটর বা কোনো কিছু দেখাচ্ছে না। এইখানে এটা হচ্ছে আরসি প্রোডাক্ট বিডির 12.6 ভোল্টের 3 এম্পিয়ারের হচ্ছে অ্যাডাপ্টার। এটা মূলত সে ডিজাইন করেছিল 12 ভোল্ট 3S যে ব্যাটারি প্যাক রয়েছে সেই ব্যাটারি প্যাককে টার্গেট করে 12.6 ভোল্টে। তো আমরা এটাকে সাপ্লাই দিয়ে দেখি কি হয়, আবার পুরে টুরে জলে টলে যায় কিনা। তো এখানে হচ্ছে ইনপুট, আমরা ইনপুটে এটাকে ইনপুট দিচ্ছি আর এইখান থেকে আমরা অ্যাডাপ্টারটাকে কানেকশন দিয়ে দিব। অ্যাডাপ্টার কানেকশন করার পর আমরা দেখতে পাচ্ছি পাওয়ার এবং চার্জ ফুল এই দুইটা ইন্ডিকেটর বাতি জ্বলছে। তো এখন আমরা আমাদের যে ব্যাটারিটা আছে সেটাকে অন করে দিব। ব্যাটারির যে ভোল্টেজের পার্সেন্টেজ সেটা কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ সবগুলো বাতি জ্বলছে শুধুমাত্র চার্জিং বাটনটা ছাড়া। যখনই আমাদের ব্যাটারির চার্জের প্রয়োজন হবে তখন কিন্তু আমাদের চার্জিং এর যে ইন্ডিকেটরটা আছে সেটাও জ্বলবে। এখান থেকে এখন যদি অ্যাডাপ্টারটা খুলে ফেলি তারপর আমরা ব্যাটারি ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। প্রথম অবস্থায় যখন আমরা কানেকশন করা অবস্থায় ছিল তখন কিন্তু ব্যাটারি ইন্ডিকেটর গুলো দেখাচ্ছিল না, অর্থাৎ আপনার এই ডিভাইসটি কিন্তু স্লিপ মোডে ছিল। যখন আপনি অ্যাডাপ্টার কানেকশন করবেন ব্যাটারি কানেকশন করার পর তখন থেকে আপনার এই সার্কিটটি অ্যাক্টিভেট হবে। এখানে 12 ভোল্টের দুইটা পোর্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু এই দুইটা পোর্ট হচ্ছে 0.5 এম্পিয়ারের জন্য। 0.5 এম্পিয়ার হচ্ছে 500 মিলি এম্পিয়ারের যত অ্যাডাপ্টার রাউটার আছে সেগুলো আপনি এটা দিয়ে ব্যবহার করতে পারবেন। ধরেন আমার কাছে যে অনুটা আছে এই অনুটা হচ্ছে 12 ভোল্ট 0.5 এম্পিয়ার অর্থাৎ 500 মিলি এম্পিয়ারের হচ্ছে এই ডিভাইসটি। তো এই 0.5 এম্পিয়ারের যে ডিভাইস এটা কিন্তু 12 ভোল্টের যে আউটপুট আছে এটা দিয়ে চলবে। এখন আপনার ডিভাইসটা যদি এখানে হয় 1 এম্পিয়ার, 1.5 এম্পিয়ার, 2.1 এম্পিয়ার তাহলে কিন্তু আপনি এই ইউপিএস দিয়ে সেই ডিভাইসগুলোকে চালাতে পারবেন না। এটার যে রেটেড এম্পিয়ার সেটা বলেই দেওয়া হচ্ছে 0.5 এম্পিয়ার এবং এটারও আউটপুট 0.5 এম্পিয়ার। এই কারণে এই ডিভাইসগুলো চলবে। এর উপরের ডিভাইসগুলো আপনি এইটা দিয়ে চালাতে পারবেন না, অর্থাৎ এই ইউপিএস সার্কিট দিয়ে চলবে না। পরে দেখেন 9 ভোল্টে হচ্ছে 1 এম্পিয়ার পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। 5 ভোল্টের যে আউটপুট এটাও কিন্তু 1 এম্পিয়ার, অর্থাৎ ইউএসবি যেটা দেওয়া হয়েছে এটা দিয়ে আপনি আপনার স্মার্টফোন চার্জ করতে পারবেন না। হয়তো বাটন ফোন আপনি এটা দিয়ে চার্জ করতেও পারেন, আদারওয়াইজ কিন্তু এটা দিয়ে চার্জ করা যাবে না। 9 ভোল্টের পোর্ট হচ্ছে 1 এম্পিয়ার পর্যন্ত আপনি দিতে পারবেন। তো আমার কাছে যে রাউটারটি আছে এটা হচ্ছে টিপি-লিঙ্কের আর্চার C24। তো এই C24 মডেলেরটা হচ্ছে এখানে যদি আমরা দেখি 9 ভোল্ট 0.6 এম্পিয়ার, তার মানে এইটা চলবে এবং এটার থেকে পাওয়ারফুল ডিভাইসগুলো চলবে, অর্থাৎ যেগুলো 1 এম্পিয়ার পর্যন্ত নেয় 9 ভোল্ট সেগুলো কিন্তু আপনি এই ডিভাইস দিয়ে চালাতে পারবেন। অর্থাৎ 9 ভোল্টের 1 এম্পিয়ার পর্যন্ত আপনি ডিভাইসের সাহায্যে চালানো সম্ভব। আচ্ছা, একটা জিনিস এখানটায় খেয়াল করলাম, আমাদের সুইচ যদি অফ করা থাকে তাহলে কিন্তু আমাদের রাউটার অনুও কিন্তু বন্ধ থাকছে অ্যাডাপ্টার কানেকশন থাকা অবস্থায়। এখন যদি আমরা এটাকে অন করি তাহলে কিন্তু আমাদের এই ডিভাইসগুলো অন হচ্ছে। যদি দেখি আমাদের অনু এই যে স্টার্ট হচ্ছে, ভিসলের অনুগুলো কিন্তু স্টার্ট হতে কিছুটা সময় লাগে। এই যে দেখেন আমাদের ভিসলের অনু ইন্ডিকেটর বাতি জ্বলেছে, আমাদের মোটামুটি সিগন্যাল আসছে। এখন এটা 3টা বাতি জ্বলে, যেহেতু আমরা এখানে কোনো ইথারনেট কেবল কানেক্ট করি নাই সেই ক্ষেত্রে কিন্তু এখানে 3টা বাতি জ্বলবে না, এই 2টা বাতি জ্বলবে। এই বাতিটা হচ্ছে জাস্ট ব্লিঙ্ক করতে থাকবে, 2টা বাতি ব্লিঙ্ক করছে দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে আমাদের রাউটারের দিকে যদি দেখি
রাউটারও আমাদের অন হয়ে গেছে এই গ্যাপের মধ্যে। রাউটারও 3টা বাতি জ্বলছে, তো বাকি বাতিগুলো জ্বলছে না। এর কারণ হচ্ছে আমরা এখনো ইথারনেট কেবল কানেকশন করি নাই। আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই ডিভাইসগুলো আসলে রিস্টার্ট নেয় কিনা। আমরা যদি অ্যাডাপ্টার বন্ধ করি, প্রথমে আমরা রাউটারটা দেখি যে আমাদের রাউটার রিস্টার্ট নেয় কিনা। অ্যাডাপ্টার বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারি ইন্ডিকেটর বাতি জ্বলছে ইউপিএসে, আর এখানে কোনো রিস্টার্ট নেয় নাই। আমি জাস্ট র্যান্ডমলি আরেকবার অন করছি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাউটার কোনো রিস্টার্ট নিচ্ছে না। এখন যদি আমরা আমাদের ভিসলের অনুটার দিকে দেখি, এটাকেও যদি আমরা অন অফ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুও কিন্তু কোনো প্রকার রিস্টার্ট নিচ্ছে না। অর্থাৎ রিস্টার্টের কোনো ঝামেলা নাই। আপনার প্রত্যেকটা ডিভাইসের পিছনেই আপনি খেয়াল করবেন, আপনার অনু হোক রাউটার হোক, সেটার পিছনে কিন্তু আপনার ভোল্টেজ এবং এম্পিয়ার রেটিংটা লেখা থাকে। সেই অনুযায়ী আপনাকে কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করতে হবে। এখন আপনি আপনার ডিভাইসে দেখলেন যে 12 ভোল্ট 1 এম্পিয়ারের উপরে বা 1.5 এম্পিয়ার বা 2 এম্পিয়ার আছে বা 2.1 এম্পিয়ার, সেক্ষেত্রে আপনি এই ডিভাইস কিন্তু সিলেক্ট করতে পারবেন না। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে আপনারা এই প্রোডাক্টটি যদি কেনার হয় কিনবেন। আর আরেকটা সমস্যা হচ্ছে, এই প্রোডাক্টটা এখন এরকমটা না যে আপনি অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন। আরসি প্রোডাক্ট বিডির তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, হয়তো তারাই সেল করে থাকেন, এবং আমি তাদেরকে জিজ্ঞাসা করছি তাদের নাকি স্টক আউট হয়ে যাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে। তো যাই হোক, তাদের কাছে যদি স্টক থাকে, আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরসি প্রোডাক্ট বিডির ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ তাদের কাছে আছে বা তাদের সাথে কন্ট্যাক্ট করে কিনতে পারেন, তো তাদের কাছ থেকে কিনে নেবেন। পরবর্তীতে যদি অন্যান্য শপে পাওয়া যায়, আমি তাহলে তাদের লিঙ্কও দেওয়ার চেষ্টা করব। এইটার যে প্রথম ভার্সনটা ছিল, সেই ভার্সনটা ম্যাক্সিমাম মানুষের কমপ্লেইন ছিল যে এই প্রোডাক্টটা পুড়ে যাচ্ছে ভাইয়া, আগুন ধরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিছুদিন চলার পরেই সমস্যা করছে। তো ওই ভার্সনটা আপনারা যদি মার্কেটে কোথাও পান, কেনার কোনো প্রয়োজন নাই। তো এইটার কথা বলছি আর কি। মূলত এই ভার্সন যেটা আছে, এইখানে আসলে ট্রানজিস্টর নাই উপরের দিকে। এইখানে দেখতে পাচ্ছেন যে 3টা আইসি ব্যবহার করা হয়েছে। এখানে যদি এই 3টা আইসি থাকে, এই মডিউলটা আপনারা পারচেস করবেন না বর্তমানে, কারণ এইটা উনিও বাদ দিয়েছেন। এটাকে পরবর্তীতে ইমপ্রুভ করে হচ্ছে এটাকে আনা হয়েছে। ছোট ছোট ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে 4টা, যার কারণে এটার যে আগুন ধরে যাওয়া বা পুড়ে যাওয়ার যে একটা সমস্যা ছিল, পরবর্তীতে সেটা সলভ হয়েছে। যদি আপনারা কেউ এরকমটা হয় যে ভাইয়া আমি তো চাই যে আমার যে ব্যাকআপটা সেটা আমার অনেক বেশি লাগবে, 6 ঘন্টা বা 7 ঘন্টা বা 8 ঘন্টা, তাহলে আপনারা ভার্সন 2.6 ব্যবহার করতে পারেন। ভার্সন 2.6 এ কিভাবে বড় ব্যাটারি ব্যবহার করবেন বা বড় ব্যাটারি প্যাক তৈরি করবেন, সেটার উপর কিন্তু আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে। 2.6 এর উপর আই থিঙ্ক 3টা বা 4টার মতো ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। 12 ভোল্টের ব্যাটারি প্যাক কিভাবে তৈরি করতে হয়, 8.4 ভোল্টের ব্যাটারি প্যাক কিভাবে তৈরি করতে হয়, এবং 12 ভোল্টের ব্যাটারি প্যাক আপনার 3টা ব্যাটারি থেকে শুরু করে 21টা ব্যাটারি পর্যন্ত আমাদের চ্যানেলের সিরিজ আকারে তৈরি করা আছে, যে কিভাবে বড় ব্যাটারি প্যাক তৈরি করবেন, সেগুলোকে কিভাবে চার্জ করবেন, সমস্ত বিষয় কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেই পূর্বের ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নিতে পারেন। প্রিয় ভাইরা, আমাদের এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। এই ভিডিওটির মাধ্যমে আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে এই মডিউলটি কিভাবে কাজ করে, এটার কাজ করার প্রযুক্তিটা কি, এটার ভালো মন্দ দিকগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আউটপুট তো আপনাদের সাথে দেখানো হলোই। সো বুঝতেই পারছেন এই ধরনের ভিডিওগুলো প্রিয় ভাইরা করতে অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি এফোর্ট দিতে হয়, এবং আপনারাও কিন্তু এখান থেকে রিয়েল যে ইনফরমেশন গুলো সেগুলো পেয়ে যাচ্ছেন। তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো, আপনাদের যে লাইকের মাইল ফলক 300টি লাইকের, ইনশাল্লাহ ভাইয়ারা এটা খুব দ্রুত পূরণ করে দিবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা ভাইয়া নিত্য নতুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।